ভৌমিক ও আরো অনেকে। চাকদহ অজগর উদ্যোগে এবং চাকদহ পৌরসভার সহযোগিতায় যে 5 দিন নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আপনারা দেখতে পাবেন নৈহাটি বাদ্যযন্ত্রের নাটক দায়বদ্ধ। নৈহাটি বাদ্যযন্ত্রের নাটক দায়বদ্ধ রচনা চন্দন সেন, নির্দেশনা অরিত্র ব্যানার্জি। চাকদহ পৌরসভার সহযোগিতায় যে 5 দিন নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আপনি দেখতে পাবেন নৈহাটি বাদ্যযন্ত্রের নাটক দায়বদ্ধ। নৈহাটি বাদ্যযন্ত্রের নাটক দায়বদ্ধ রচনা চন্দন সেন, নির্দেশনা অরিত্র ব্যানার্জি, অভিনয় পার্থ ভৌমিক ও আরো অনেকে। নৈহাটি বাদ্যযন্ত্রের নাটক দায়বদ্ধ রচনা চন্দন সেন, নির্দেশনা অরিত্র ব্যানার্জি, অভিনয় পার্থ ভৌমিক ও আরো অনেকে। অনিবার্য কারণবশত আজকে নাটক 7টায় শুরু হবে। অনিবার্য কারণবশত আজকের নাটক 7টায় শুরু হবে। আপনারা যখন আসবেন দেশের শান্ত হলে বলবেন। চতুর্থ দিনের নাটক দায়বদ্ধ শুরু হবে 7টায়। আজকে নাটকটি শুরু হবে 7টায়। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা আপনাকে দেখে নিতে বসবেন। উদ্যোগে এবং সহযোগিতায় আজকে যে নাটক নৈহাটি বাদ্যযন্ত্রের নাটক দায়বদ্ধ অনিবার্য কারণবশত আজকে নাটক 7টায় শুরু হবে। আজকের নাটক 6:30টার পরিবর্তে 7টায় শুরু হবে। নাট্যদলের অসুবিধার কারণে আজকের নাটক 6:30টার পরিবর্তে 7টায় শুরু হবে। দর্শকদের কাছে অনুরোধ, 7টায় শুরু হবে। আজকের নাটক আপনারা জানেন যে দায়বদ্ধ চন্দন সেন রচিত নাটক দায়বদ্ধ, যাতে অংশগ্রহণ করছেন নৈহাটি বাদ্যযন্ত্র কর্তৃক আজকের নাটক দায়বদ্ধ চন্দন সেনের নাটক দায়বদ্ধ, যাতে অভিনয়ে আছেন পার্থ ভৌমিক। আপনারা যারা আসছেন তারা মনে বসে শুনতে পারবেন। আমার ঠিক 6:30টার সময় শুরু হওয়ার কথা ছিল, সেটা 8 ঘন্টা এগিয়ে ঠিক 7টায় শুরু হবে। আজকের নাটক দায়বদ্ধ চন্দন সেন। এই দিনে অনিবার্য কারণে এই ছোট সীমাব যদি আমাদের কোনো রাষ্ট্রতে থাকে ওনারা আপত্তি করছেন, তার অনেক বিশেষ প্রয়োজন, তারিখটি অনুভূত সরিয়ে নিতে হবে। এই ট্রিপল থ্রি তারিখটি নম্বর যদি কেউ থাকেন অনুভব করে তারিখটি সরিয়ে দেবেন।
পুরো সাগর জগন্ময় মূর্তি। ডাল দেবো জীবন? তরকারি নয়। না লাগবে না। বলছি একটু জল দেবেন? খেতে খেতে এত জল খাও কেন? এতেই তো পেটটা ভরে যাচ্ছে। হরিটা কি করছিল বললে না তো? ঘুড়িটাকে তুলে নিলাম জানি। ওদিকে তো বাইরে ভীষণ দুর্যোগ, এত জোরে বৃষ্টি পড়ছে না, এক হাতের বৃষ্টি তো দেখাই যাচ্ছে না। জীবন সারা ভয় পেয়ে গেছে, বলছে তবে গাড়ি সেট করো, গাড়ি সেট করো। কোন খানা ঘন্টা বেরোবে তার কোনো নিয়ম নেই। আগবে কিছু করে বসতো শালা। হরিটা কি করছিল? তারপরে কাঁপছে, বিজয় বলে একসা। আমি তখন জীবনকে বললাম, জীবন তোমাকে চাদরটা দে। তারপর তোমাকে ঠিক ট্রেন ধরিয়ে দিলাম। সে তো কেটে কেটে কোনো টাকা না আমায় বলে, বাবা তুমি ভগবান। সারা আমি মানুষ আমায় বলে ভগবান। কি হলো? যে একটা ভিড়টা দুদিন ধরে খুব জ্বালাচ্ছে রে। কি বাবা কই দেখি? এই বাবা এটা পুরো ফুলে গেছে। দাঁড়াও আমি বলেনিটা নিয়ে আসছি। তোমাদের মিষ্টির দোকানটার কি খবর হলো? ও কাকারা দখল করে নিয়েছে। সে কি? তাহলে তোমার বিধবা বোন তার কি হবে? কেন দাদা কিছু বলেনি আপনাকে? সে তো কবে বেঁধেছে, সে তো নেই সারা হাত পা। কই বলেনি তো? বলেনি? ও আর বলে আর কি হবে? আমি নাকি এখানে ওই দেশে যেতে পারি না ঠিক মতো। ও দোকান রাখা কি ওর পাবো নাকি? কাকারা ওকে টুকি দিয়েছি এই দুনিয়া করে মানে কেউ কাউকে জায়গায় ছাড়তে রাজি নয়। তবে আমার কিনেছে, এই আপনি ছিলেন, দাদা ছিল, নইলে কবে সোনা ফুটে যেতাম। যাই বলে মিষ্টির দোকানটা হাতছাড়া করা তো চিন্তা হয়নি। তা অবশ্য ঠিক। বোন থাকলে একটা দুষ্কার থাকতো, ওটাই যখন পেটে বললো। থালা বাসনগুলো পুরোতলায় রেখে দাও। ঠিক আছে। বলছি বৌদি, আমি এখানেই বেশ আছি। শুধু দাদার কাছ থেকে ড্রাইভিংটা ঠিক মতো শিখে নিতে পারলে না, আমাকে আর পাইনি। এবার শক্তিগড় থেকে ফেরার পথে কি হলো জানিস? কি হলো? শক্তিগড় থেকে ফেরার পথে দেখি কতগুলো ছেলে ইয়া বড় বড় লাঠি হাতে দাঁড়িয়ে আছে রাস্তায়। বলছে ওরা নাকি আর্থিক পার্টি, এলাকার চোর ডাকাতদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নাকি সর্বদের। আবার বলে কি গাড়ি পিছু 300 করে টাকা দিতে হবে। আমার সামনে 4-5টা পিটিকা বাচ্চা সারা ভয় টাকা দিয়ে দিল। যেই শালা আমার পাড়ায় এলো, আমি সারা জীবনকে বললাম, এই জীবন তুই চুপ করে বসতো শালা। ও বাবা কতগুলো শালা বলে ফেললে বলো তো এতক্ষণ সময়? শালা মা বললাম, এই জীবন মাথা নিচু করে বসতো, বলেই দিলাম গাড়ি চালিয়ে। ওরা লাঠি চালালো না? WBL ফোর্সেস টাইমান পাঞ্জাব বডি ন্যাশনাল পারবে। আর ওরা আর্জি পার্টি ডাকাত পার্টি, ট্যাক্টিস পার্টি। কি করে বুঝলে? ওরা তো আর্থিক পার্টির হতে পারে। হ্যাঁ এতদিন এই লাইনে আছে, সব পার্টি আমি চিনি। ভোট পার্টি, কুদু পার্টি, ট্যাগ পার্টি সব। দাদা আমার সব পার্টি চলে, ভোট পার্টি, ব্যান্ড পার্টি, চাঁদা পার্টি, সব পার্টি। দাদা আমার নাম্বার 1। বৌদি আজ শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। তাছাড়া এখন সকলে গেছে। রাত হবে, মাঝে তর্ক করো না। শুনি যাও যাও, শুতে যাও, সামনে তোমার পরীক্ষা। যাও।
শালাকে শোনাই, তাহলে কানের কিছু বলবে না। আমরা কি বলে জানো, মুকেশের মতো দোলা তোমার দাদা আমাকে গ্যাস দেয় শালা। কথাবার্তাগুলো এখন একটু ভদ্রলোকের মতো করতে পারবে না বলো? সরি, চেষ্টা তো করি, অনেক দিনের অভ্যেস তো। শোনো, তোমার একটু সংযত থাকা উচিত। মেয়েকে নিয়ে আদিক্ষেতা করাটা ভালো দেখা না, লোকে কি বলবে? আরে গুলি মারবে এই কথা, তুমি যেটা ঠিক বলে বলো তুমি সেটাই করো। লোকে তাহলে তোমার কি ঘন্টা ঘন্টা। সমাজকে বাদ দিয়ে তুমিও নাও, আমিও নাও। কতটা তোমার যাওয়া উচিত, কতটা নয়, সেটা এখন তুমি এই পাড়াটা আমার ভালো লাগে না। সারাক্ষণ পরচর্চা, পরনিন্দা, কালচারের কোনো বলা নেই। এই পাড়া পাল্টালে কি হবে, আমাকে আর সারা জীবনকে পাল্টাতে পারবে? লজ্জা করে না তোমার এভাবে হাসতে? খাবারটাই তো পাচ্ছি না, চৌকির তলায় রাখা আছে। এটা তো একদম শেষ মা, যা চলতেই হবে। তোমারটা দেবে না? কেন? গামছা সাবান যার যার আলাদা থাকা উচিত। তোমারটা তো মাঝে মাঝে আমি নিই, তো তখন তো তুমি কিছু বলো না। মাঝে তর্ক করো না, চিনি যাও, বাবাকে ডাকো, চার জল বসানো হয়েছে। আর যেসব 5 বাড়িতে আমি কাজ করি না, তাদের 10-12 জনের নিচেই কেউ নেই। তবে হ্যাঁ, সব বাড়িতে কিন্তু টিভি আছে। ওই সন্ধ্যে 6টা বাজলে টিভি কথা বলে। মানুষগুলো সব চুপচাপ। তবু তোমাদের বাড়িতে এলে 2-4 মানুষের কথার আওয়াজ পায়। টিভি নেই তো তাই। কেন? রেডিও তো আছে, কাল সকালে আসলে কেন? টিভি দেখছিলে? কি যে বলো দিদি, আমার যে সে উপায় আছে, পেট টন টন খাগড়া, কোমরে জড়ো ঘাগড়া, ওই যে স্যাংলা বাচ্চা খাবারই তো দিচ্ছে না নিচ্ছে না। ইম্পসিবল, ছেড়ে দাও। ওই সব চাকরির তোমার দরকার নেই। এই যা বোঝো না তা নিয়ে কথা বলো, চাকরি বাজার তুমি কিছুই বোঝো না। বুঝলে ওটা মানার জায়গা নেই বুঝা। তুমি অন্য পরীক্ষা দাও, অন্য চাকরির চেষ্টা করো, না হলে যা হোক কিছু করো না। ওই ব্যবসাটা
আসতে দেরি হয়ে গেল ঠিক সময় মতো এসছো, একটু আগে এলে বোধহয় আমি খুব লজ্জা করেছি। এই মাত্র পেলাম। এই সমস্যায় আমার প্রতি খুব অসন্তুষ্ট, তাই না? জানেন, কালকে থেকে মনে হচ্ছে এইভাবে চাকরি পাওয়ার কোনো মানে হয় না। তারপর আবার মনে হচ্ছে যে চাকরিটা কিন্তু আমার খুব দরকার, জানেন? চাকরিটা তোমার হয়ে গেলেই ভালো। না না, এটা চেনা জানা আছে বলে তো এতগুলো টাকা দিয়েছিলাম। ও আপনি সমস্যাকে বলেছেন তো বছর খানিকের মধ্যে পুরো টাকা ওষুধ করছি। দেখো একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবেন। বলছি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আগে পেয়ে গেলে এইসব কাজ ভালোই ভালোই মিটে গেলে না, আমি সামনের ফাল্গুনেই আসলে এই শুভ কাজটা সেরে ফেলতে চাই। আমি একদিন যাবো তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলবো। না না, তার কোনো দরকার নেই। আপনি এমনি আসবেন আমাদের বাড়ি। মা তো জানে যে আপনার জন্যই আমার এই চাকরিটা ছি হয়। ছি ছি ছি, এইসব কথা বলবো। আসছি বুঝলেন? হ্যাঁ, ও ঝিনুককে দেখতে পেলাম। ঝিনুক কোথায়? এই ঝিনুক! ওর আসলে শরীরটা ভালো নেই, ও ঘরে শুয়ে আছে। ও আচ্ছা। এসো কালকে এসে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি আসছি। একটু চা খেয়ে যাবো। আমি চা করি? চা? না, আজকে আর চা খাবো না বুঝলেন। ওই আজকে গিয়ে আমাকে ওই মামা বাবুকে টাকাটা দিয়ে আসতে হবে। তুমি আবার সকাল 7টার মধ্যে অফিসে চলে যাবে বুঝলেন? আসছি। এই ও না হয়ে গেছে। মায়ের থেকে আমি কমলানটা গাছ করা হলো কিছু কমানে দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে তার শরীর তার চোখ রয়েছে। শিলচরের ডাক্তার মুখার্জি যিনি ভদ্রলোকের শিক্ষিত বউ, এসবকে ললিতার গভর্নমেন্ট দিবে না। তুমি অসুস্থ ছিলে তাই পরে বৃষ্টিতে করেছিল। আজ রাত্রিরে তোমার নাটক দেখতে নয়। টিচারই বললো না সারা মুখ ভেঙে চমৎকার। সারা জীবন সারা টফি লজেন্স দিয়ে আমাকে বাচ্চা ছেলের মতো ঘরে পেয়ে গিয়ে বুঝবি রে সারা ঘর ভাঙা শিয়াল হয়েছিল। তোমাদের ঘর বজায় রাখতে গেলে তো তোমরা যা বলবে যা করবে সবটা মুখ বুঝে মেনে নিতে হবে। যেখানে মর্যাদা নিয়ে বাঁচতে পারবো না সে ঘর থাকলো না বাঁচলো তাতে আমার কি? রেখে দিয়ে পথে রেখেছিলাম তো আমি কি ভেবেছি? আমি আমার কোথাও যাওয়ার জায়গা নেই। শিক্ষা হয়নি আমার আবার 18 বছর সারা তো পড়তে সবটা হয়তো উচিত নয়, কিন্তু কোনো কোনো আবার উচিত নইলে যে সমাজে শৃঙ্খলা আপনি কি বলছেন না সম্পর্কটাকে অনৈতিক নাকি? যে সম্পর্কটাকে আপনি অনৈতিক বলছেন সেই সম্পর্কটাকে নিয়ে আমি গর্ববোধ করি না। আমি কোশ্চিনকালেও বিশ্বাস করি না আমি কোনো অন্যায় করছি, আমি কোনো ভুল করছি। কিন্তু এটা তো শুধু তুমি তোমার কথা বলছো, মন আছে ঝিনুক আছে, তাদের দিকটা তো তোমাকে ভাবতে হবে। এটা আগে সুস্থ হয়ে উঠবে, বাড়ি ফিরুক, তারপর তুমি এসব নিয়ে ফেলো। তার আগে আমার বাড়ির উপর অত্যাচারটা যাতে বন্ধ হয়ে গিয়ে দেখুন। সেটা দেখতে চাই বলেই তো আজকে বাড়ি বয়ে এসে তোমাকে এতগুলো অপ্রিয় কথা শুনি। নইলে আমার আর কি বলবো? আমি তোমাদের সঙ্গে একমত নই। আমি তো চাই না যে তোমরা
প্রান্তজন প্রযোজিত নাটক দায়বদ্ধ। আমরা এবারে হজবরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করবো। একটু আগে করে নেব। ও তারা পূর্ণ হবে না যতক্ষণ না আমাদের নাট্যকার চন্দন সেন এই দর্শক আসনেই রয়েছেন, তিনি যদি মঞ্চে না আসেন। তাকে আমার অসংখ্য শ্রদ্ধার্ঘ। তিনি যদি একবার মঞ্চে উপস্থিত হন, না হলে এই টিমটা পূর্ণ হবে না, গগনের বাড়ি পূর্ণতা পাবে না। এবারে হজবরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব, সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জানাবেন আমাদের হজবরলা নাট্য সংগঠনের কার্যকরী সমিতির সদস্য মাননীয় স্বপন সিংহ রায়। রশ্মি, তুমি একটু এসো, রশ্মি সহায়তা করবে। রশ্মি চৌধুরী, ওই যে আগে ফুল অরিত্র ব্যানার্জি এই নাটকের নির্দেশক, তাকে আমরা হজবরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছি। আমরা শিল্পীদের পরিচয় পেয়েছি, তবু আমি অরিত্র কাছ থেকে কিছু শুনবো, তারপরে পার্থদার কাছ থেকে শুনবো। আমি অসংখ্য কৃতজ্ঞ, মানে অসংখ্য বলা ভুল, মানে কৃতজ্ঞ যে চন্দন সেনের কাছে, যিনি এই নাটকটি আমাকে মঞ্চস্থ করবার জন্য অধিকার দিয়েছেন। সেই অধিকার না পেলে, তার আশীর্বাদ না পেলে এই নাটকটি মঞ্চস্থ হতো না। এবং তিনি যেভাবে আমাকে মানে বুঝিয়েছেন, আমি সেইভাবেই চেষ্টা করেছি মঞ্চস্থ করার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি আবার আমাদের শিখিয়ে দেবেন। তার কাছ থেকেই শিক্ষা নিয়ে আমরা দিনে দিনে এগিয়ে চলি। এবং আরো কৃতজ্ঞ পার্থভূমি, যিনি না থাকলে এই পুরো বিষয়টি হতো না, মানে কোনোভাবেই সম্ভব ছিল না। এই দুজন মানুষ যদি না থাকতো, তাদের মেলবন্ধন যদি না করতো, এই নাটকটি আমরা কোনোভাবেই মঞ্চস্থ করতে পারতাম না। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে সকলকে বলবেন, ভালো না লাগলে আমাদের এসে ড্যান্স স্টেজে বলবেন। আমাদের একটা ত্রুটি হয়ে গেছে। আমরা হজবরলার তরফ থেকে দুটো ঘটনা ঘটাই না। একটা হচ্ছে যে নাটক হজবরলার এখানে হয়ে গেছে, সে নাটকের রিপিটেশন করি না। কিন্তু আমি পার্থকে বলেছিলাম যে তোমার দুটো অসাধারণ নাটক বেরিয়েছে, একটা আনন্দ, আরেকটা বোধহয় বসন্ত বিলাপ, তুমি যে কোনো একটা নাটক করো। কিন্তু পার্থ যেটা জানালো সেটা হচ্ছে আমি 25তম শো করবো ওখানে, 4টায় করবো, আপনার ওখানে করবো। এটা পার্থ ইচ্ছে, আমার ইচ্ছে হয়নি। আমরা হজবরলার থেকে জন্য বলছি যে আমরা কৃতজ্ঞ পার্থ ভৌমিকের কাছে বা দলটির কাছে, কিন্তু এটা আমাদের ইচ্ছে হয়নি। পার্থকে কথা দিয়ে যেতে হবে যে দুটো নাটকের মধ্যে যে কোনো একটি নাটক আমাদের এখানে নিশ্চয়ই একবার সে প্রদর্শন করবে। এটা তো কথা দিয়ে যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই নাটকের যে মঞ্চায়ন, সেটি আপনারা দেখেছেন মেঘনাথ ভট্টাচার্যের সঙ্গে আমার যে জুটি, সেই জুটিতে একটা মঞ্চায়ন দেখেছেন। সেটি 704টি অভিনয়ের পর বন্ধ হয়ে গেছে অফিসিয়াল। কিন্তু পার্থ তার মধ্যেই চালিয়ে যাচ্ছে এবং সে 25টা অভিনয় করেছে। কালকেও নাকি সে অভিনয় করে এসছে, এই খবরটি আমাকে প্রাণিত করেছে। আরেকটি ঘটনা, সেটা হচ্ছে বিলম্ব আমরা শুরু করেছি, এটা আমাদের নতুন ঘটনা। হজবরলার কোনো অনুষ্ঠান বিলম্বে শুরু হয় না, কিন্তু এটা হয়তো পার্থ আমাকে বলা হলো, দল থেকে বলা হলো যে আপনি একটু বলে দিন যে একটু দেরি হবে। তা আমরা তাই নিরাপত্তার জন্য 7টায় টাইম দিচ্ছি। আমরা তার জন্য হজবরলার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কোনোদিন 6:30 দুজন ভট্টাচার্য বলে গেছিলেন যে আমরা একটু 6:30 জায়গায় 6:40 শুরু করেছিলাম। দুজন ভট্টাচার্য এখানে দাঁড়িয়ে বলেছিলেন যে দলের নাটক 6:30 শুরু হয় না, 6:40 শুরু হয়, সে দলের নাটক দেখতে আসবে। তারপর থেকে আমরা 6:30 শুরু করি। এই প্রথম একটি ব্যতিক্রম হলো, আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে পার্থভূমি যে পরিমাণ ব্যস্ততার মধ্য দিয়েও এসে পড়লেন, তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য প্রণাম। আসলে আমি কিন্তু 6:15 ঢুকেছি, কিন্তু আমার দলের লোকেরা মানে টেনশনে চন্দনদাকে বলে দিয়েছেন যে আধ ঘন্টা লেট করুন। আমি 6:15 মধ্যেই আসলে
মৌসুমী চ্যাটার্জি এসছে অনেকদিন বাদে বাংলা সিনেমা করছে, আপনারা জানেন। আর সেই সিনেমাটায় আমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে। সেই সিনেমাটা শুটিং ছিল, সেটা করে সে ভোর 5:30টায় বেরিয়ে তারপরে দৌড়তে দৌড়তে ওখান থেকে এখানে আসছে। আমি বলেছিলাম আমি 6:30টার মধ্যে ঠিক ঢুকে যাবো, আমি 6:18 ঢুকেছি, কিন্তু আমার দলের ছেলেরা, ওরা জুনিয়র, ওরা টেনশন সামলাতে পারেনি, চন্দনদাকে আগেই বলে দিয়েছে যে 7টা। আমি ঢুকে বললাম চলুন 6:30টাতেই শুরু করবো, কারণ এই নিয়মানুবর্তিটা মানা উচিত, মানে আমি অন্তত মানি। আর একদিন চন্দনদাকে আমি বলেছিলাম যে মেঘনাথদার সাথে তো আপনি অনেকদিন দায়বদ্ধ করেছেন, অনেক রজনী হয়েছে, আজকের দিনে যদি দায়বদ্ধ হতো তাহলে তার ফরম্যাট কি হতো, আপনি আমাকে একবার সেই সুযোগটা দিন। আপনারা লক্ষ্য করে দেখবেন মেঘনাথদার সেটের সাথে আমাদের সেটের অনেক পার্থক্য আছে, এবং আমরা চেষ্টা করেছি যে আজকের দিনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, কারণ এটা তো দিনের শেষে সত্যি কথা, বংশগোত্র রক্তের বাইরেও মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক থাকে, এবং কখনো কখনো সেই সমস্ত সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বেশি গভীরের থেকে গভীরতম হতে পারে। এটা আমাদের ব্যক্তিগত জীবনেরও অভিজ্ঞতা। তাই আমি চন্দনদার কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের এই নাটকটা করার সুযোগ দিয়েছেন, এবং আমরা প্রথম সই করেছিলাম চন্দনদা এবং মেঘনাথদার সামনে, মহিত মৈত্র মঞ্চ, কলকাতা। দুজনকে সামনে বসিয়ে আমরা আমাদের দায়বদ্ধ করেছিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে কৃতজ্ঞ থাকবো, আর যদি খারাপ লেগে থাকে তাহলে দয়া করে বলবেন, আমরা ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর চন্দনদা বললেন বসন্ত বিলাপ কিংবা আনন্দ, আসলে আমরা এখন কলকাতা ওরিয়েন্টেড নাটকগুলো করছি। হ্যাঁ, মানে আগেই যদি সব জায়গায় ছড়িয়ে যায় তাহলে কলকাতায় মানে আমাদের পর্বত, আমরা মাত্র 3টে শো করেছি, 3টে শোই হাউসফুল, মানে মানুষ এত ভালো মতো নিয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি যে চাকদা যদি আমাকে ডাকে, আমি নিশ্চিতভাবে এখানে হয় বসন্ত বিলাপ নয় আনন্দ, যে কোনো একটা নাটক এখানে আমি প্রযোজনা করবোই, আসবো, যদিও আসতে